থিরু নামে একজন ডেলিভারি বয় রেগুলার এক বাড়িতে ফুড ডেলিভারি দিতে গিয়ে ওই বাড়িতে কাজ করা সুব্বু নামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এক রাতে ওই বাড়িতে এমন কিছু ঘটে যায় যা তাদের জীবনকে তছনছ করে দেয়। কী হয়েছিল ওই রাতে, থিরু আর সুব্বু কীভাবে এই রহস্যের জাল থেকে মুক্তি পাবে, জানতে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি আনেথির কথা। মুভির শুরুতেই আমাদের থিরুমেনি নামে এক ব্যক্তিকে দেখানো হয়। থিরু মিলমানকি নামে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করে। আপনজন বলতে থিরুর কেউই নেই, এই জন্য বেশিরভাগ সময়টায় কাজ করে সময় কাটায়। এখন অনেক রাত, হঠাৎ একটি অর্ডার পেয়ে থিরু একটি অ্যাপার্টমেন্টে যায়। গিয়ে দেখে লিফট বন্ধ হয়ে গেছে। এই জন্য ডেলিভারি দিতে সিঁড়ি বেয়ে তাকে 13 তলাতে উঠতে হয়। কাস্টমারটাও ছিল খিটখিটে মেজাজের। তার উপর থিরুর কাছে চেঞ্জ না থাকায় থিরুকে বিভিন্ন কথা শোনাচ্ছিল। আবার ডিজিটাল পেমেন্টের কোনো সিস্টেমও নেই, তাই সে একসময় অর্ডারটি ক্যান্সেল করে দেয়। আর এই বিষয় নিয়ে থিরু একসময় রাগ কন্ট্রোল করতে না পেরে পাশে ঝুলতে থাকা কিছু একটা ওই কাস্টমারের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এটা থিরুর থাকার জায়গা, 4-5 জন মিলে এক জায়গাতে থাকে আর কি। প্রতিদিনের মতো সকাল সকাল শাওয়ার নিয়ে থিরু কাজের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখনই টিভিতে একটি চকলেটের অ্যাড আসলে থিরু আচমকা ভায়োলেন্ট হয়ে ওঠে। একসময় টিভিটাই ভেঙে ফেলে, যে জন্য ভাস্কর নামে এক রুমমেট থিরুকে এই ঘর থেকে বের করে দিতে চাচ্ছিল। কারণ এটা নিয়ে থিরু 3বার টিভি ভেঙেছে। আর এবার টিভি ভাঙাতে ভাস্কর তো থিরুর ফোনটা পর্যন্ত নিয়ে নেয়, যে টিভির দাম তার থেকে উসুল করবে। তবে মূর্তি নামে অন্য একজন রুমমেট ভাস্করকে শান্ত করে বুঝিয়ে থিরুকে ফোন দিয়ে কাজে পাঠিয়ে দেয়। আর আজ রাতেও একটি ডেলিভারি দিতে গেলে বক্সের মধ্যে ম্যায়োনিজ না থাকায় কাস্টমার ঝামেলা শুরু করে। থিরু তাকে বোঝানোর চেষ্টা করে যে রেস্টুরেন্ট এখান থেকে 12 কিলোমিটার দূরে, কিন্তু সে ম্যায়োনিজ না পেলে বিলি দিবে না। আবার থিরুর মুখের মধ্যে সস ছুঁড়ে মারে। এই জন্য থিরু রাগের মাথায় ফ্যানের পাখা দিয়ে তাকে হত্যা করে। পরবর্তী দিনে থিরু একজন সাইকিয়াট্রিকের কাছে যায়। আর এখানে আমরা জানতে পারি আসলে থিরুর সাথে যারা অন্যায় করে, তার সাথে ঝামেলা করে, তখন থিরু তাদেরকে খুন করতে ইচ্ছা হয়। আর আগের যে দুটি ঘটনা আমরা দেখলাম সেগুলো তো এমনই ছিল। থিরু কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আবার থিরু এর আগে একটি কল সেন্টারে কাজ করত। রাতারাতি সেখানে 15,000 সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন ডেলিভারি কোম্পানির ডেলিভারি বয়ের কাজ করছে। এমনিতে কাজের প্রেশার। তো সব কিছু শোনার পর ডক্টর জানায় থিরু আসলে মানসিক সমস্যায় ভুগছে। মেডিকেলের ভাষায় যাকে অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার বলে। এই রোগে আক্রান্ত কারোর সুইসাইডাল থট থাকে, আবার কারোর মধ্যে কিলিং ইনস্টিংক্ট। তবে ডক্টর তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে রেগুলার নিতে বলে। এরপর থিরু এখান থেকে বের হওয়ার সময় তার রুমমেট ভাস্কর তাকে দেখে ফেলে। তাই সে ধারণা করে থিরুর হয়তো পাগল হয়ে গেছে। ভাস্কর বাসায় ফিরে মূর্তিকেও বিষয়টা জানায় এবং থিরুকে রুম থেকে বের করে দিতে প্ল্যান করে। তখনই থিরু জানায় যে ভাস্কর যেমন তাকে দেখেছে, থিরুও ভাস্করকে দেখেছিল। তাই থিরু সত্যিটা জানায় যে তার মানুষকে মারতে ইচ্ছা হয়, কখন কাকে কী করে সে নিজেও জানে না। এর জন্য সে ডক্টরের কাছে গিয়েছিল। যদি আসে রুমমেটদের বিষয়ে, থিরু রাগের বশে তাদেরকে 100 বারের বেশি খুন করে ফেলেছে। তাই মূর্তি আর ভাস্কর ভিতরে ঘুমানোর সাহসই পাচ্ছে না। তারা থিরুকে ভিতরের ঘরে রেখে নিজেরা বাইরে ঘুমাতে যায়। কারণ কে জানে কখন কি মনে হবে আর তাদের কাউকে খুন করে বসবে। আবার পরবর্তী দিন অ্যাপ লগ ইন করতে গিয়েই থিরু দেখতে পায় তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। অফিসে কথা বললে তারা জানায় থিরুর রেটিংস অনেক কম, এই জন্য তারা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। অবশ্য মূর্তিসহ আরও কয়েকজন অনুরোধ করলে তারা শেষবারের জন্য থিরুকে একটি চান্স দিয়ে তার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করে দেয়। আর ওই রাতে থিরু একটি ডেলিভারি দিতে গেলে সেখানেও থিরু লেট হয়ে যায়। কাস্টমার ছিল একটি মেয়ে। থিরু তাকে সত্যটা বলে যে আসার পথে একটি অ্যাক্সিডেন্ট হওয়ায় তার লেট হয়েছে। এখন যদি সে অর্ডারটি ক্যান্সেল করে দেয় তাহলে থিরুর কমিশনের থেকে টাকা কাটবে। এই জন্য কাস্টমার মেয়েটি খাবার নিতে আসে। তবে গেট না খুলে গেটের ছোট্ট পকেট দিয়ে পার্সেলটি নিয়ে নেয়, যেখান দিয়ে শুধু মেয়েটির মেহেদি দেওয়া হাতটা দেখা যাচ্ছিল। পার্সেলটি ডেলিভারি দিয়ে থিরু যখনই যেতে যাবে ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। আবার বাইকটাও স্টার্ট নিচ্ছে না। এই জন্য মেয়েটি একটি টাওয়েল এনে দিয়ে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে বলে। কথা মতো থিরু অপেক্ষা করে বৃষ্টির পর বাইকটা ঠেলতে ঠেলতে বাসায় চলে যায়। পরবর্তী রাতে আবারও সেম অ্যাড্রেস থেকে অর্ডারটি পেয়ে একই মেয়ের কাছে ডেলিভারি করে। মূলত এই এলাকাতে থিরু অ্যাক্টিভ বেশি, এই জন্যই অর্ডারটি তার কাছে আসছে। এর জন্য একদিন দিনের বেলাতে ওই একই ঠিকানাতে আরেকটি অর্ডার পেয়ে থিরু যখন ডেলিভারি দিতে যায় তখন তার সাথে এক বৃদ্ধা নারীর কথা হয়। সে গেট খুলে থিরুকে ভিতরে রাখলে থিরু ভেবে নেয় যে এই সুযোগে সে হয়তোবা আজ ওই মেয়েটিকে দেখতে পাবে। কিন্তু ওই মেয়ের কোনো দেখাই নেই। উল্টো এই বৃদ্ধার যে ব্যবহার
সে প্রত্যেকটা ব্যাগ খুলে খাবারগুলো চেক করে নেয়, কারণ তার ধারণা ডেলিভারি বয়রা খাবার চুরি করে তারপর ডেলিভারি করে। এমনকি এক গ্লাস পানি খেতে চাইলেও সেটাও দিতেই চাচ্ছিল না। পরে অবশ্য এক কাজের মেয়ে এসে পানি দেয়, কিন্তু থিরু যাকে খুঁজছে তাকে দেখতে না পেয়ে তাকে চলে যেতে হয়। তবে এরপর এক রাতে আবারও ওই বাড়ির অর্ডার পেয়ে থিরু এবার একটি চালাকি করে, একটু বড় বক্সে খাবার নিয়ে আসে যেটা পকেট দিয়ে ঢুকবে না। তাই বাধ্য হয়ে এবার পুরো গেটটি খুলতে হয়। আর অবশেষে থিরু সুব্বলক্ষ্মী নামে এই মেয়েটিকে দেখতে পায়। সুব্বুকে সামনাসামনি দেখেই থিরু সুব্বুর প্রেমে পড়ে যায়। এর জন্য পরবর্তী দিন থিরু ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল, মানে সুব্বুকে একবার দেখার চেষ্টা করছে। তখন একটি কার বের হতে দেখে থিরু ওই কারটিকে ফলো করে একটি সুপার শপে চলে যায়, যেখানে ওই বৃদ্ধা সুব্বুকে নিয়ে কেনাকাটা করতে এসেছে। তবে সুব্বুর হাত থেকে একটি কাচের বোতল পড়ে ভেঙে যাওয়ায় এই বৃদ্ধা, যার নাম মঙ্গলা দেবী, সবার সামনে সুব্বুকে চড় মেরে বসে, কারণ সুব্বুর জন্য তাকে এখন 180 টাকা ভর্তুকি দিতে হবে। সুব্বুকে সবার সামনে সে আজে বাজে কথা বলে অপমান অপদস্থ করে। এতে করে থিরু বুঝতে পারে সুব্বু আসলে ওই বাড়িতে কাজ করে। পরবর্তী দিন সুব্বুর বাবার কল পেয়ে সুব্বু থানায় গিয়ে জানতে পারে তার ছোট ভাই বন্ধুদের সাথে নেশা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তাই 15,000 টাকা ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়। এখানে সুব্বুর পরিবারের বিষয়ে কিছু কথা বলে রাখি। সুব্বুর বাবা যে অফিসে কাজ করত, সেখানে চুরি হওয়ার কারণে সুব্বুর বাবাকে বিনা দোষে জেল খাটতে হয়েছিল, যে জন্য সে কোনো কাজও পাচ্ছে না। সুব্বুই অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়, পাশাপাশি ছোট 2 ভাই বোনকে পড়াশোনা করাচ্ছিল। কিন্তু ভাই নেশাগ্রস্ত হয়েছে আর বোন চুটিয়ে প্রেম করছে। সুব্বুর কষ্ট বোঝার মতো কেউই নেই। তো এরপর কাজে ফিরলে মঙ্গলার ছেলে আজই ইউএস থেকে কল করে। সুব্বু কল রিসিভ করলে সুব্বুর মাঝে মাঝে ছুটি নেওয়ার বিষয়ে আজ যে সুব্বুকে সাবধান করে দেয়। যদিও সুব্বু মাসে মাত্র 1 দিন ছুটি কাটায়, তাও আবার পরিবারের সাথে দেখা করার জন্য আজ্জির এটাও পছন্দ নয় যে তোমাকে আমি মাসে 15,000 টাকা বেতন দিই আমার মায়ের দেখাশোনা করতে। মঙ্গলার মূলত 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম আজ্জি আর মেয়ে অনিতা। দুজনই ইউএসএ সেটেল। অনেকদিন যাবৎ কেউই এখানে আসে না। মঙ্গলাও একদম একা পড়ে গেছে, আপন বলতে কেউই তার পাশে নেই। তাই ছেলেকে অনুরোধ করছিল, আমাকে ওখানে নিয়ে যা, 1 মাস তোর কাছে থাকবো, 1 মাস অনিতার কাছে, শেষ বয়সটা নাতি নাতনিদের সাথে কাটিয়ে দিব। কিন্তু আজই বোঝায় এখানের আবহাওয়া, লাইফস্টাইল একদমই তোমার পছন্দ হবে না। তার উপর এখানে মারা গেলে অনেক খরচ, তুমি ওখানেই ভালো আছো। যে জন্য মঙ্গলা একটু অভিমান করে কল কেটে দেয়। সুব্বুরও খুব একাকিত্ব অনুভব হচ্ছিল। আবার সুপার শপের ঘটনায় সুব্বু থিরুকে দেখেছিল, তাই সুব্বু আবারও অনলাইন ফুড অর্ডার করলে প্রত্যাশিত মতো থিরুই ডেলিভারি দিতে আসে। এতদিন কথা না বললেও আজ সুব্বু থিরুর সাথে কথা বলে। থিরুও জানায় যে তার আসলে সুব্বুকে ফলো করা ঠিক হয়নি, কারণ সুব্বুকে এমনভাবে দেখে সেও কষ্ট পেয়েছে। সুব্বুর কথা কেন আমি কাজের মেয়ে জানতে পেরে আমারই আগে বলা উচিত ছিল। থিরু তখন জানায় যে সুব্বু যে এই বাড়ির কাজের মেয়ে, থিরু তা প্রথম দিনই বুঝতে পেরেছিল, কারণ বৃষ্টিতে ভেজায় সুব্বু সেদিন থিরুকে একটি টাওয়েল দিয়েছিল। থিরুর কথা বাড়ির মালিক হলে কখনই সাধারণ একজন ডেলিভারি বয়কে টাওয়েল দেওয়ার কথা নয়। এখান থেকেই থিরু আর সুব্বুর ভালোবাসার চ্যাপ্টার শুরু হয়। সুব্বুও যখনই সময় পায় ফোনে কথা বলে, দেখা করে, সব মিলে তাদের ভালোই সময় কাটছিল। হঠাৎ একদিন সুব্বুর জন্মদিনের রাতে থিরু সুব্বুর সাথে দেখা করতে এলে, যেখানে থিরুর সুব্বুকে গিফট দেওয়ার কথা ছিল, সেখানে সুব্বু থিরুকে একটি চকলেট গিফট করে। আমরা আগেও যেমনটা দেখেছিলাম, চকলেট দেখা মাত্র থিরু ভায়োলেন্ট হয়ে যায়। আজও থিরু নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুব্বুর দেওয়া চকলেটটি টেনে ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় সুব্বুও বেশ কষ্ট পায়। সুব্বু ধারণা করছিল থিরু হয়তোবা তার গিফটটি পছন্দ করেনি, এই জন্য এই ব্যবহার করেছে। থিরু অবশ্য পরবর্তী দিন সুব্বুর সাথে দেখা করে এবং সুব্বুকে তার সমস্যার কথা বলে, যে আসলে তার মানুষকে মারতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে সে কাউকে মারেনি, এটা তার মানসিক সমস্যা। এমনকি সুব্বুর সাথে দেখা হওয়ার পর থেকে থিরুর মধ্যে পরিবর্তন এসেছে। থিরু ভাবছিল সে মানসিক রোগী জানতে পেরে সুব্বু হয়তোবা তাকে ছেড়ে যাবে। কিন্তু সুব্বুর কথা, যদি আমার সাথে এমনটা হতো, তুমি যদি জানতে পারতে যে আমি মানসিক রোগী, তাহলে তুমি কি করতে? পরবর্তী দিন সকালে সুব্বুর বাড়িতে যাওয়ার কথা, এই জন্য থিরু বাইক নিয়ে অপেক্ষা করছিল। অনেক সময় না আসায় থিরু গেট খোলা দেখে ভিতরে চলে যায়। সুব্বু তখন মঙ্গলার কাছে বিদায় নিচ্ছে। তখনই ব্যাগ ভর্তি কাপড় দেখে মঙ্গলা সন্দেহ করছিল সুব্বু হয়তো কিছু চুরি করছে, তাই ব্যাগের কাপড়গুলো চেক করে। এমনকি সুব্বুর শরীর চেক করতে যাচ্ছিল। সুব্বুর কথা, আমি 4 বছর যাবৎ এই বাড়িতে কাজ করি, আপনি আমাকে এতটুকু বিশ্বাস করেন না? রাগের বশে সুব্বু তার কাপড় খুলে দেখাচ্ছিল যে দেখুন আমি কি চুরি করেছি। থিরু সবই দেখছে। মঙ্গলা সুব্বুর এমন ব্যবহারে সুব্বুকে একটি চড় মেরে বলে, তোর এত বড় সাহস, আমার সাথে জিদ দেখাস?
তোর আর এই বাড়িতে কাজ করতে হবে না, তুই চলে যা। সুব্বু তখন চাকরি বাঁচানোর জন্য মঙ্গলার হাতে পায়ে ধরে, তাকে অনুরোধ করে, কারণ তা না হলে তার পরিবার পথে এসে যাবে। এভাবে অনেক সময় রিকোয়েস্ট করার পর মঙ্গলা অবশেষে তার জন্য চা বানিয়ে দিয়ে তারপর বাড়িতে যাওয়ার অনুমতি দেয়। যাওয়ার সময় থিরু বলছিল, বুড়ি তোমার সাথে যেমন আচরণ করে আমার ওকে খুন করতে ইচ্ছা করছে। সুব্বুর কথা বড়লোকরা এমনই, তাও তো এ বৃদ্ধা। অন্য সবখানে তো পুরুষেরা কতভাবে টর্চার করে, বুড়ির এসব আচরণ আমি অভ্যস্ত হয়ে গেছি। এরপর বাড়িতে গেলে সুব্বুর বাবা মা জানায় তারা তাদের ছোট মেয়ে উষার জন্য একটি ভালো সম্বন্ধ পেয়েছে, সামনের সপ্তাহে আসতে চায়। একরকম তারা ডিসিশন নিয়েই নিয়েছে, যে জন্য সুব্বু নিজেও বুঝতে পারছিল না আসলে সে কাদের জন্য এত কিছু করছে। পরিবারকে তাকে নিয়ে বিন্দুমাত্র ভাবে? সে কি আদৌ তার পরিবারের কেউ? সুব্বু থিরুকে ডেকে তার কষ্টের কথাগুলো শেয়ার করছিল। তখনই তাদের কথার মধ্যে মঙ্গলা এসে দুজনকে একসাথে দেখে ফেলে এবং সুব্বুকে বলে যে এখানে কাজ করতে এসেছিস না পরপুরুষকে ডেকে আড্ডা দিতে। মঙ্গলা সুব্বুকে এসব আজে বাজে কথা বলায় থিরু সুব্বুকে তার সাথে চলে যেতে বলছিল যে তোমার এখানে কাজ করতে হবে না, কিন্তু মঙ্গলা পুলিশ ডাকার ভয় দেখায়। সুব্বু তখন থিরুকে এখান থেকে বের হয়ে যেতে অনুরোধ করে, যেই জন্য থিরু একসময় নিজের রাগকে কন্ট্রোল করে শেষমেশ ফিরে আসে। তবে মাঝরাতে সুব্বু কল করে জানায় মঙ্গলা অসুস্থ হয়ে গেছে। তাই থিরু আর সুব্বু দ্রুত মঙ্গলাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডক্টর জানায় তারা হসপিটালে আনার 2 ঘন্টা আগেই সে মারা গেছে। আর এখান থেকেই সব সমস্যার সূত্রপাত। এদিকে অ্যাম্বুলেন্সে বিল এসেছে 5,000 টাকা। থিরুর কাছে এত টাকা নেই, সুব্বুর কাছেও নেই। সুব্বুর তখন মঙ্গলার ব্যাগ থেকে একটি এটিএম কার্ড বের করে দেয়, যার পিন কার্ডের উপর লেখা রয়েছে। তাই থিরু টাকা তুলে অ্যাম্বুলেন্স এবং হসপিটালে বিল পরিশোধ করে। সুব্বু মঙ্গলার ছেলে মেয়েকে বারবার কল করার চেষ্টা করছে, কিন্তু তাদের নম্বর সুইচ অফ। আবার খবর পেয়ে আসতেও 2 থেকে 3 দিন লেগে যাবে। তাই আপাতত বডিটিকে থিরুর একটি প্রাইভেট মর্চুয়ারিতে নিয়ে রাখে। এরপর থিরু সুব্বুকে বাড়িতে ড্রপ করে নিজের কাজে চলে যায়। আর ওই রাতে একটি রেস্টুরেন্ট থেকে ফুড পিক করার সময় থিরুর সামনে তার রুমমেট মূর্তি একটি অ্যাক্সিডেন্ট করে বসে। থিরু দ্রুত তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। মূর্তির অবস্থা আশঙ্কাজনক, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তার জন্য অবশ্য 50,000 টাকা ডিপোজিট করতে বলে। এই জন্য থিরু পরিচিত সবার কাছে কল করে, কিন্তু কেউ টাকা দিতে রাজি হচ্ছে না, এমনকি ভাস্করও না। কোম্পানিকে জানালে তারা উল্টো প্রশ্ন করছে যে প্রাইভেট হসপিটালে কেন নিয়েছ, তারা এখন কিছু করতে পারবে না, আগে চিকিৎসা করালে পরে মেডিকেল বিল দিবে। থিরুর তখন সুব্বুর কাছে থাকা মঙ্গলার এটিএম কার্ডের কথা মনে পড়ে। তাই থিরু সুব্বুকে কল করে কার্ডটি নিয়ে দ্রুত হসপিটাল আসতে বলে। কিন্তু সুব্বুর কথা তুমি ওনার ছেলে মেয়েকে জানো না, তারা জানতে পারলে সমস্যা হয়ে যাবে। তাই সুব্বু কোনো মতেই কার্ড নিয়ে আসতে চাইছে না। অবশ্য পাশে দাঁড়িয়ে সুব্বুর ভাই সবই শুনছিল। এদিকে কোনোভাবে যখন টাকার জোগাড় হচ্ছে না, তখন অটো চালক তার কার্ড থেকে অ্যাডভান্স হিসেবে 20,000 টাকা পে করে দেয়। এরপরই তারা মূর্তির অপারেশন শুরু করে। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতে সুব্বু ব্যাগ চেক করে দেখে মঙ্গলার এটিএম কার্ডটি নেই, আবার তার ছোট ভাইয়ের ফোনটাও বন্ধ। সুব্বু দ্রুত হসপিটালে গিয়ে থিরুর সাথে দেখা করে এবং গতকালের ঘটনার জন্য সরিও বলে। সাথে এটাও জানায় বড় একটি সমস্যা হয়ে গেছে, তার ছোট ভাই কার্ড চুরি করেছে। থিরুর কথা কার্ড ব্লক করে দাও, কিন্তু তার আগে সে 2 লক্ষ টাকা উইথড্র করে ফেলেছে, এখন ফোনটা পর্যন্ত বন্ধ। সুব্বু ভালো করেই জানে তার আগেও যে মেয়েটা কাজ করত, সে ছোট্ট একটি পায়েল চুরি করায় তাকে ওরা জেলে দিয়েছিল। এখন এটা জানাজানি হলে সবাই ভাববে সুব্বুর টাকার জন্যই মঙ্গলার সাথে কিছু একটা করেছে। সুব্বুর কথা এখন আমাকে বাঁচাও, কারণ তুমি ছাড়া আমার আর কেউই নেই। এর মধ্যেই মঙ্গলার ছেলে আজই কল করে। সে মঙ্গলার সাথে কথা বলতে চাচ্ছিল। সুব্বু তখন তাকে মিথ্যা বলে যে মা তো মাত্রই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল, যে জন্য আজই আগামীকাল কল করতে চায়। এরপর থিরু সুব্বুকে ড্রপ করতে গিয়ে জানতে চায় তুমি ওনাকে মিথ্যা কেন বললে। সুব্বুর কথা, টাকার সমস্যার সমাধান না করে যদি আমি তাদের জানাতাম তাহলে চুরির দায়ে আমাকেই তারা জেলে দিত। ওরা সবকটা শয়তান, কোনো কথাই শুনতো না, এই জন্য বাধ্য হয়ে মিথ্যা বলেছি। কিন্তু এখন সমস্যার সমাধানটা করবে কিভাবে? থিরু তখন প্ল্যান করে যে তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ডিপোজিট করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এত টাকা কোথায় পাবে? একদিকে থিরু, অন্যদিকে সুব্বু পরিচিত সবার কাছে ধার চাইছে, কিন্তু কোথাও পাচ্ছে না। মঙ্গলার ছেলেও বারবার কল করে যাচ্ছিল, তাকেই বা কী বলবে, এই ভেবে সুব্বু রিসিভই করছে না। তবে এর মধ্যে মঙ্গলার মেয়ে অনিতা কল করে এবং তার মায়ের সাথে কথা বলতে চায়। সুব্বু চালাকি করে বলে যে আমি তো এখন বাইরে আছি। অনিতা বলে ঠিক আছে, বাড়ি গিয়ে কল করো, ইমার্জেন্সি কথা আছে। সুব্বুর সাথে সাথে থিরুকে বিষয়টি জানিয়ে দেয়, যে জন্য থিরু এক সময় 5,000 টাকার বিনিময়ে একজন মিমিক্রাই আর্টিস্ট হায়ার করে আনে।
মানে অনিতা কল করলে যাতে সে মঙ্গলা দেবীর কণ্ঠ নকল করে কথা বলতে পারে। সুব্বুর ফোনে মঙ্গলার সাথে পুরনো একটি কল রেকর্ড ছিল। সেই রেকর্ডিংটি শুনিয়ে তারা ওই আর্টিস্টকে প্রস্তুত করে, আর প্ল্যান মতো কিছুক্ষণ পর অনিতা কল করলে তাকে দিয়ে কথা বলায়। অনিতা তখন বলে যে আমি তোমার জন্য বিদেশ থেকে একটি গিফট পাঠিয়েছি, সুব্বুকে এখনই গেট খুলতে বলো। সুব্বু খুব ভয়ে ভয়ে থিরুকে নিয়ে গেট খুলতেই আজ্জি আর অনিতাদের দুটি গাড়ি ঢুকে পড়ে। মূলত আজ মঙ্গলা দেবীর জন্মদিন ছিল, তারা তাদের মাকে সারপ্রাইজ দিতে না বলে এসে পড়েছে। এখন তাহলে সুব্বু আর থিরুর কী হবে? অনিতা বাড়ির মধ্যে প্রবেশ করে তার মাকে খুঁজছিল। নিচের ঘর উপরের ঘর সব জায়গায় খুঁজেও যখন মাকে খুঁজে পাচ্ছিল না, তখন নিচে এসে সুব্বুর কাছে জানতে চায় মা কোথায়। সুব্বু তখন মিথ্যা বলে যে মা তো বাইরে গেছে। কিন্তু অনিতার কথা যে মাত্রই তো আমি মায়ের সাথে ফোনে কথা বললাম, এত দ্রুত বাইরে কি করে গেল? তখন ওই আর্টিস্ট বলে ওঠে যে আমি তো আসলে আপনার মায়ের কণ্ঠ নকল করে কথা বলেছি। আজ্জি আর অনিতা জানতে চায় কেন কথা বলেছে, আমাদের মায়ের কি হয়েছে। সুব্বু সত্যি করে বলো। থিরুরা আবার ওই আর্টিস্টকে বলেছিল যে আসলে ওই মহিলা অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, এই জন্য সে হসপিটালের কথা বলে। তবে আজ্জি আর অনিতার চাপের মুখে অবশেষে সুব্বু সত্যিটা বলে দেয় যে আপনাদের মা 3 দিন আগে মারা গিয়েছে। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তখন আপনাদের কারোর সাথে কথা বলতে পারিনি। কিন্তু এরপরও সুব্বু তাদেরকে মিথ্যা বলেছে, এখন পর্যন্ত জানায়নি, তারপর আবার এই নাটক সাজিয়েছে। এই জন্য অনিতা এবং আজ্জি সন্দেহ করছিল সুব্বুই হয়তোবা তাদের মায়ের সাথে কিছু একটা করতে পারে। তার উপর আবার থিরুকে সুব্বুর সাথে দেখে যখন তারা জানতে পারে যে থিরু সুব্বুকে বিয়ে করতে যাচ্ছে, তখন পুরোপুরি কনফার্মই হয়ে নেয় যে ওরা দুজন মিলে প্ল্যান করে কাজটি করেছে। তাই প্রথমে ওরা দুজনকে বেশ মারধর করে এবং এক পর্যায়ে পুলিশে দিয়ে দেয়। এরপর তারা মরচরিতে যায়। আজ্জিরা এখনও পর্যন্ত সন্দেহ করছে সুব্বুরাই হয়তো বা খুন করতে পারে। এই জন্য তারা মঙ্গলার বডির পোস্টমর্টম করানোর সিদ্ধান্তও নেয়, কারণ অ্যাটলিস্ট মৃত্যুর কারণটা তো জানতে হবে। থানায় বসে সুব্বু তখনও ধীরুকে বলছিল যে সব কিছু আমার জন্যই হলো, আমার জন্যই তুমি খামোখা এর মধ্যে ফেসে গেলে। থিরু তখনও সুব্বুকে বলে আমি যদি মূর্তির জন্য ওই কার্ডটি ব্যবহার করতাম তাহলে হয়তো বা এত ঝামেলার মধ্যে পড়তে হতো না। খবর পেয়ে সুব্বুর বাবাও থানায় দেখা করতে আসে। সুব্বু তাকে বলে দেয় যেখানে তাদেরকে ফাঁসানো হয়েছে, এমনকি সেই জন্য থানায় না আসে। অন্যদিকে মঙ্গলা দেবীর পোস্টমর্টম শেষ করে জানা যায় ঘুমের ওষুধের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তাই শোনা মাত্রই অনিতা ধরে নেয় যে এটা সুব্বুদের কাজ। সে গান নিয়ে থানায় এসে সুব্বুদেরকে গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু থানার অন্য সদস্যরা তাকে আটকে দেয়। মাইকেল তখন বোঝানোর চেষ্টা করে যে ওর মা মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট জানার পর ও ক্ষুব্ধ হয়ে ওদেরকে মারতে এসেছে। আসলে মাকে অনেক ভালোবাসত, তো এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ইন্সপেক্টর কথা তার জন্য থানায় এসে গুলি করবে যদি এখানে কিছু একটা হয়ে যেত। সে চাইলে অনিতাকে জেলে পাঠাতে পারে। অনিতা তখনও বারবার বলছিল ওদেরকে জেলে পাঠানোর আগে ওদেরকে নিজ হাতে সে হত্যা করবে। মাইকেল কোনোভাবে অনিতাকে শান্ত করতে পারছিল না, তাই একসময় অনিতাকে বুঝিয়ে সুঝিয়ে সে বাইরে পাঠিয়ে দেয় এবং ইন্সপেক্টরকে প্রস্তাব দেয় যে আপনি যদি সব কিছু সমাধান করে দেন আপনি যা চাইবেন পাবেন। এখানে কিছুই ঘটেনি, কেউ কিছু দেখেওনি। ইন্সপেক্টর মাইকেলের কথা রাজি হয়ে যায়। এরপর শুরু হয় সুব্বু এবং থিরুর উপর অত্যাচার। দুজনকে আলাদাভাবে টর্চার করে তারা জানতে চাইছে কেন তারা খুন করেছে আর কিভাবে করেছে, কিন্তু কোনোভাবেই তারা স্বীকার করতে পারছিল না। এই জন্য আলাদাভাবে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে, যেখানে থিরু বলে স্যার কসম করে বলছি আমরা ওনার খুন করিনি। সাথে সুব্বুর কথা বলে যে ও ইনোসেন্ট, ওই বৃদ্ধা মহিলায় ওর উপর টর্চার করত। উদাহরণ হিসেবে থিরু ওই দিনের ঘটনার কথা বলে যে বিনা কারণে ওকে সন্দেহ করত, এমনকি কাপড় খুলে চেক করত। আর ভুলক্রমে থিরুর বলা এই ঘটনার কথা শোনার পর ইন্সপেক্টর এটাকেই কাজে লাগায় যে তার মানে মঙ্গলা দেবী আগে থেকেই সন্দেহ করছিল যে সুব্বু চুরি করতে পারে। আর সুব্বুর উপর যেহেতু সে টর্চার করত, সুব্বুর তাকে খুন করাটা ইনস্টিংক্ট থাকতেই পারে। আর এরপর যখন তারা সুব্বুকে জিজ্ঞাসাবাদ করে তখন সুব্বুকেও থিরুর বলা এই ঘটনার কথা বলে যে থিরু তো এই ঘটনার কথা বলে দিয়েছে, তুমি হয়তো রাগের বশে খুনটি করেছ। এমনকি তারা সুব্বুকে এটাও বলে যে ওই রাতে থিরু আর সুব্বু ওই বাড়িতে দেখা করেছিল, মঙ্গলা দেবী দেখে ফেলেছিল। সাধারণত ঘরের দরজা জানলা বন্ধ করে সবাই ঘুমিয়েছে, সুব্বু যেমনটা বলছে। কিন্তু সুব্বু যখন ওই ঘরে ঢুকেছে ওই ঘরের জানালা খোলা ছিল। যে ঘরে এসি চালানো থাকে সেই ঘরে তো জানালা খোলা থাকার কথা নয়। আর ওই রাতে সুব্বুই বা বুঝলো কী করে যে মঙ্গলা দেবী অসুস্থ হয়ে নিচে পড়ে আছে? সুব্বু তখন উইন্ডশিমের কথা বলে যে ওই সাউন্ড পেয়ে সে চেক করতে সেখানে গিয়ে মঙ্গলা দেবীকে ফ্লোরের মধ্যে পড়ে থাকতে দেখে থিরুকে কল করে তাকে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ইন্সপেক্টরের সন্দেহ জানালা কেন খোলা ছিল, আর জানালা যেহেতু খোলাই ছিল তার ধারণা জানালা দিয়ে ঢুকে কেউ হয়তো বা দরজা খুলতে পারে, আর এটা অন্য কেউ নয়, থিরু হতে পারে। ইন্সপেক্টর এই সকল কথাবার্তায়
সুব্বুর একসময় থিরুর ওই সকল কথাগুলো মনে পড়ে যে থিরু তাকে বলছিল কারোর উপর যখন তার রাগ হয় তখন তাকে খুন করতে ইচ্ছা করে। এমনকি ওই দিনের ঘটনার পর থিরু তো মঙ্গলাকে খুন করার কথা বলেছিল, কারণ থিরুর মধ্যে ওই সমস্যা ছিল। তাই থিরু যেটা করেনি সুব্বু ওটা শিওর হয়ে বলতে পারছে না। সে নিজেও একটা দ্বিধার মধ্যে পড়ে আছে। পুলিশও একটু চালাকি করে দুজনকে একই জায়গায় বসিয়ে রাখে। থিরুও যখন সুব্বুর সাথে কথা বলতে চেষ্টা করে তখনই সুব্বু সবার মধ্যে থিরুকে চড় মেরে বলে বসে, তুমি তো ওনাকে হত্যা করেছ, কেন খুন করেছ সত্যিটা বলো। পুলিশও এটাই চাচ্ছিল সুব্বু থিরুকে সন্দেহ করুক। তাই থিরুর উপর ওই সন্দেহ নিয়েই থিরুকে আরও বেশি টর্চার করা হয়, তাকে স্বীকার করাতে বাধ্য করা হয়। কিন্তু থিরু কোনো মতেই স্বীকার করছিল না, কারণ খুন তো সে করেনি। থিরু যেখানে থাকতো পুলিশ সেখানে গিয়েও ভাস্করদের সাথে কথা বলে এবং তাদের থেকেও থিরুর ওই সমস্যার কথা জানতে পারে। তারা ওই সাইকিয়াট্রিকের সাথে কথা বলে, আর এভাবে প্রমাণ হয়ে যায় যে থিরুর মধ্যে এমন প্রবণতা ছিল। তাই থিরু ওই রাতের আগের বসে তাকে খুন করতে পারে। কিন্তু থিরুর কোনো পরিচয় তারা এখনও পর্যন্ত পায়নি। না আছে আত্মীয় স্বজন, না আছে ঠিকানা। তবে থিরুর ব্যাগের মধ্যে অনেক নোটস পাওয়া যায়। আর এরপরে সামনে আসে থিরুর সাথে আসলে পাস্টে কী হয়েছিল, কিভাবে সে এই রোগের আক্রান্ত হয়েছিল। এখান থেকে সিন চলে যায় পাস্টে, থিরুর ছোটবেলায়। থিরুর জন্মের পরই তার মা মারা গিয়েছিল। থিরুর বাবা কালী গ্রামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। তবে সে তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসত। প্রতিদিন সকালে স্কুলে দিয়ে যেত এবং নিয়ে যেত। হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে থিরু তার বাবা কালীকে জানায় যে আজ তার একজন ক্লাসমেট তার সামনে বসে অনেক দামি একটি চকলেট খাচ্ছিল, তাকে এক টুকরাও দেয়নি। তাই থিরু তার বাবাকে ওই প্যাকেটটি দেখায় যে আমার এমন চকলেট চাই। থিরুর বাবা তো প্রথমে দিতেই চাচ্ছিল, কিন্তু দাম দেখে 50 টাকা। তার কথা, আমি মাস শেষে বেতনই পাই 300, 50 টাকা দিয়ে চকলেট কীভাবে কিনে দিব। থিরুও নাছর বান্দা। কালী তখন থিরুকে প্রমিস করে, তোমার জন্মদিনে আমি তোমাকে চকলেট কিনে দিব। থিরুও তার জন্মদিন আসার অপেক্ষা করছিল। থিরুর বাবা যে দোকানে কাজ করত সেই দোকানে ওই চকলেট পাওয়া যেত। থিরু প্রতিদিনই স্কুলে যাওয়া বা আসার পথে বারবার শুধু ওই চকলেটের বয়ামের দিকে তাকাতো, কিন্তু তার বাবা তাকে আশ্বাস দিত জন্মদিনে তাকে দেবে। আর এভাবেই দেখতে দেখতে থিরুর জন্মদিন এসে পড়ে। থিরু সেদিন স্কুলে ছিল। থিরুর বাবা স্কুল থেকে ছেলেকে আনতে যাবে। যাওয়ার আগে দোকানের মালিকের কাছে একটি চকলেট চাইছিল, যে আমার ছেলেও চকলেট খেতে চেয়েছে। মালিক তখন বলে ওঠে, তোর ছেলে কি কালেক্টরের ছেলে যে এত দামি চকলেট খেতে হবে? কালী বলে, দেখুন স্যার, ছেলেটা অনেক আবদার করেছে, আর আমার ছেলে আমার কাছে রাজপুত্র। আমি খাওয়াতে পারলে আপনার সমস্যা কোথায়? আপনি আমার বেতন থেকে কেটে রাখুন। কিন্তু কোনো মতেই সে রাজি হচ্ছে না। তার কথা, তোর মতো গরিবের ছেলে এত দামি চকলেট কেন খাবে? চকলেট হবে না, কে কাজ কর। কিন্তু কালী ওই চকলেট না নিয়ে যেতে পারবে না, কারণ সে তো থিরুকে ওয়াদা করেছে। এজন্য সে তার দোকান মালিকের বারণ করা সত্ত্বেও জোর করে একটি চকলেট নিতে গিয়ে কালীর হাতে ধাক্কা লেগে দোকান মালিক কাচের উপর পড়ে তার মাথা কেটে যায়। এই বিষয়কে কেন্দ্র করে সে কালীর উপর উত্তেজিত হয়ে সবার সামনে কালীকে চোর বানিয়ে ইচ্ছামতো গণধোলাই দেয়। কালী যতই বলতে চেষ্টা করুক না কেন যে আমি চকলেট নেওয়ার চেষ্টা করেছি, আপনার গায়ে হাত তুলিনি, কিন্তু সবার সামনে সে বলছে তার দোকান থেকে টাকা চুরি করার জন্যই তাকে মেরেছে। এমনকি কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে পড়ে। আর অন্যদিকে থিরু তার বাবার অপেক্ষায় থাকতে থাকতে পায়ে হেঁটেই যখন বাড়িতে যাচ্ছিল, দোকানের সামনে এসে হট্টগোল দেখতে পেয়ে একটু এগিয়ে এসেই দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ছেঁড়া ফাটা জামা নিয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাইছে। দূর থেকে ছেলেকে দেখে কালী অনুরোধ করছিল, মালিক আমার ছেলেটা আসছে, ছোট মানুষ, দেখতে সহ্য করতে পারবে না, দয়া করে ওকে এসব বলবেন না। তারপর দোকান মালিকের কথা, তোর কৃতকর্ম তোর ছেলেরও জানা উচিত, তোদের এত আস্পর্ধা হয় কোথা থেকে। কালী তখনও ছেলেকে বোঝানোর চেষ্টা করছে যেখানে কিছুই হয়নি, কিন্তু থিরুতে একটু হলেও বোঝে। এরপর থিরুর চোখের সামনেই তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। থিরু তখনও চিৎকার করে বলছিল, বাবা আমার চকলেট চাই না, তুমি ফিরে আসো। রাতের বেলা ঘরের মধ্যে থিরু এভাবেই কান্না করছিল। ঠিক তখনই দুজন পুলিশ কনস্টেবল এসে কালীকে বাড়িতে দিয়ে যায়। কালী তার শার্টের ভিতর থেকে 2টি চকলেটের প্যাকেট বের করে থিরুকে দেয়। থিরু হাতে নিয়ে দেখে পুরো চকলেট জুড়ে রক্ত লেগে আছে, আর এই রক্ত তার বাবার শরীরের রক্ত। মানে এত কিছুর পরও ছেলের জন্য সে চকলেটগুলো রক্ষা করেছে, কিন্তু থানায় তাকে বেধড়ক পেটানো হয়েছে। তাই রাতের বেলা ছেলেকে নিয়ে ঘুমানোর সময় ব্যথায় কালীর মৃত্যু হয়। ছোটবেলায় যে ছেলেটা মাকে হারিয়ে বাবার ছায়াতলে বেঁচেছিল, সে আজ সব কিছু হারালো, তাও শুধুমাত্র একটা চকলেটের জন্য। মূলত ওই ঘটনার পর থেকেই চকলেট দেখার পরই থিরু একদম ভায়োলেন্ট হয়ে যায়, কারণ তার ছোটবেলার ওই ঘটনার কথা মনে পড়ে। আর এরপরই যখনই সে দোকানের সামনে দিয়ে যেত, তখনই দোকান মালিককে দেখে তাকে মারতে ইচ্ছা হতো। থিরু কল্পনা করতো তাকে সে ঢিল মারছে, এটা করছে সেটা করছে, কিন্তু বাস্তবে কিছু করতে পারতো না।
মূলত ওই ঘটনার পর থেকে থিরুর মধ্যে এই সকল প্রবণতা তৈরি হয়, যেটা এখনও পর্যন্ত চলছে। সিন চলে আসে প্রেজেন্টে। পুলিশের টর্চার সহ্য করতে না পেরে একসময় থিরু সব স্বীকার করে নেয়। আর এরপরই পুলিশ থিরু এবং সুব্বুকে সাথে নিয়ে ওই বাড়িতে সিন রিক্রিয়েট করতে যায়। সাথে একজন ম্যাজিস্ট্রেটও আছে। আশ্চর্যের বিষয়, সারা বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরাও নেই, এমনকি কোনো ওয়াচম্যানও রাখা নেই। গেটটা ইলেকট্রিক, ভিতর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হতো। পুলিশও মেরে মেরে থিরুর এমন অবস্থা করছে, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। সবার সামনে থিরু স্বীকার করে যে আমি ঘুমের ওষুধের ওভারডোজ দিয়ে তাকে খুন করেছি। থিরু সুব্বুকে বাঁচিয়ে নেয়। থিরু বলে সুব্বু কিছুই জানতো না। আমি এখান দিয়ে ঘরে ঢুকে পাশে যে তার দুধ রাখা ছিল সেখানে ঘুমের ওষুধ মিক্স করে দিয়েছিলাম। একদিকে থিরু যখন এই সব কিছু দেখাচ্ছে, তখন অন্যজন ক্যামেরা দিয়ে সব রেকর্ড করছিল। আর রেকর্ড করা হয়ে গেলে যখন সে ক্যামেরাটি আটকাবে, তখনই ক্যামেরার লেন্স কভার নিচে পড়ে যায়। আর ওই লেন্স কভারটি আনার সময় তার হাতে একটি চিঠি পড়ে। ম্যাজিস্ট্রেটকে দেয়া মাত্রই সে ওই চিঠিটি পড়তে শুরু করে, যেটা মঙ্গলা দেবী নিজে হাতে লিখে গিয়েছিলেন। মূলত এই চিঠিতে মঙ্গলা দেবী লিখেছে যে এই চিঠিটি যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি হয়তো জীবিত থাকব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই ঘুমের ওষুধ খেয়েছি, আর খাবই না কেন। মূলত মঙ্গলা দেবীর 2 সন্তান, দুজনে ইউএসএ সেটেল। তারা কখনো তাকে দেখতে আসে না বা তাদের কাছে নিয়েও যায় না। যে সন্তানদের সে পেটে ধরেছে, বড় করেছে, তারাই আজ তাকে ফেলে গেছে। এমনকি ছেলে তাকে ওখানে নিতে চাইছে না, কারণ ওখানে মারা গেলে সৎকার করতে অনেক টাকা খরচ হয়। আবার মেয়েও বাড়িটি বিক্রি করে তাকে ওল্ড এজ হোমে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য সে বাধ্য হয়ে কাজটি করেছে। আর ঘুমের ওষুধ খাওয়ার পর তার মধ্যে যখন রিয়াকশন শুরু হয়েছিল, তখন সে নিজে হাতে জানলা খোলায় ওই শব্দ পেয়েই সুব্বু এই ঘরে এসে তাকে ফ্লোরে পড়া দেখেছিল। তার এই চিঠিটায় সম্পূর্ণ প্রমাণ হয়ে যাচ্ছে এই মৃত্যুর সাথে থিরু বা সুব্বু কেউই জড়িত নয়। তবে ইন্সপেক্টর তখনও বোঝানোর চেষ্টা করছে যে এই চিঠিটা তারই কিনা সেটা তো আমাদের ফরেন্সিক রিপোর্ট আসার পরই জানা যাবে। এই জন্য চিঠিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। আজ্জি এবং অনিতা তখনও পর্যন্ত কিছুই বুঝতে পারছে না যে আসলে এখানে কী হচ্ছে, কারণ তারা তো খুনি হিসেবে ওদের দুজনকে ধরে নিয়েছে। আর চিঠিটি যদি সত্য প্রমাণ হয় তাহলে তো দোষ তাদের উপরই যাচ্ছে। সব কিছু জানার পর সুব্বু থিরুর পায়ে ধরে ক্ষমা চায় যে আমার জন্যই সব কিছু হয়েছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। থিরুরও মাথার মধ্যে এত রাগ উঠে গেছে, পারলে সে সুব্বুকে খুনি করত, যেটা সবসময় তার হয় আর কি। তো ফরেন্সিক রিপোর্ট আসার পর জানা যায় ওই চিঠিটি মঙ্গলা দেবী নিজেই লিখেছিল। এদিকে আবার মাইকেল সুব্বুর বাবাকে 4 লক্ষ টাকা ঘুষ দেয় যে এই টাকা আপনি আপনার ছোট মেয়ের বিয়েতে কাজে লাগাবেন। এমনকি তারা কেসও উঠিয়ে নেয়। এরপর সুব্বু আর থিরুকে ছেড়ে দেওয়া হয়। থিরু সুব্বুর সাথে একটি কথা না বলেও নিজের মতো হেঁটে বের হয়ে যায় আর সুব্বু তার বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে। তবে থিরুর উপর যে পরিমাণ টর্চার করা হয়েছে, থিরু তার বাসা পর্যন্ত যাওয়ার আগেই রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। আবার সুব্বুর বাবা বাড়িতে ফিরে সুব্বুর মাকেও জানায় ওরা এক শর্তেই কেসটি তুলেছে, সুব্বুকে এখন তাদের সাথে আমেরিকাতে যেতে হবে। আমেরিকাতে তাদের যে হোটেলের বিজনেস আছে সেখানে সুব্বুর কাজ করতে হবে। কথা মতো সুব্বুকে শেফ সাজিয়ে আমেরিকাতে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আবার পথচারীরা থিরুকে হসপিটালে নিয়ে গিয়েছিল। থিরুর জ্ঞান ফিরতেই থিরু তার বাসায় চলে আসে। এসে দেখে দরজায় তালা দেওয়া, যেখানে যেখানে চাবি রাখা থাকতো কোথাও চাবি নেই। আর এভাবেই বেশ কিছুক্ষণ খোঁজার পর থিরু বুঝতে পারে ঘরের মধ্যে তার যে জিনিসপত্র ছিল সবই বাইরে ফেলে দেওয়া হয়েছে। আর এর মধ্যে তার বাবার একটি ফটো ছিল, যেটা তার বাবার শেষ ফটো। বৃষ্টির পানিতে ফটোটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আর এই বিষয়টাই থিরুকে সব থেকে বেশি কষ্ট দেয়। আবার অন্যদিকে আজই অনিতারা সুব্বুকে রেজিস্ট্রার অফিসে নিয়ে গেছে। সুব্বু ভাবছিল আমেরিকাতে নেওয়ার জন্য হয়তোবা এখানে কোনো ফর্মালিটিস আছে, কিন্তু তাদের কথায় সুব্বু কিছুক্ষণ পরই বুঝতে পারে মঙ্গলা দেবী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পদ সুব্বুর নামে দিয়ে গিয়েছে। আর এটা তার 2 সন্তান জানার পর সুব্বুর থেকে সেটা লিখে নেওয়ার জন্যই এখানে এসেছে। তবে সব কাগজপত্র কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তাদের নম্বর আসে তখন তারা লক্ষ্য করে সুব্বু সেখানে নেই। মানে সুব্বু এটা জানার পর সেখান থেকে পালিয়েছে। এই জন্য তারা সুব্বুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ভাস্কর বাড়িতে ফিরে দেখে সে যে তালা দিয়েছিল সেটা ভাঙা। আবার ভিতরে গিয়ে দেখে থিরু শাওয়ার নিচ্ছে। থিরু স্বীকার করে সে ইচ্ছা করে তালাটি ভেঙেছে। তবে ভাস্কর থিরুকে এখনই বের হয়ে যেতে বলছিল, এমনকি পুলিশ ডাকারও ভয় দেখাচ্ছিল। থিরুর কথা, তুমি আমাকে যা কিছু বলো বলো, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার জিনিসপত্র বের করে দিয়েছ তাতেও সমস্যা নেই। তুমি আমার বাবার ফটোটি ফেলে কেন দিলে? ওই ফটোটি ছিল আমার বাবার শেষ সম্বল। বৃষ্টির পানিতে ওই ফটোটিও নষ্ট হয়ে গেছে। এরপর আমার বাবার চেহারাটা আমার মনে থাকবে না। কেন তুমি এই কাজটা করলে ভাস্কর? বলতে বলতেই থিরু ঘর থেকে বের হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই থিরু যাওয়ার আগে ভাস্করের মাথাটি একজন টিভির মধ্যে ঢুকিয়ে ভাস্করকে হত্যা করেছে।
মানে এতদিন যেটা সে কল্পনা করত, যেটা করতে ইচ্ছা করত, সেই ইনস্টিংক্টটা এখন তার এত এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে যে এখন সে বাস্তবে সেটা করতে শুরু করলো। আবার থিরু যে ডেলিভারি কোম্পানি মানে মিলম্যানকিতে চাকরি করত, সেই ডেলিভারি কোম্পানিও এখন রাইডারদের কমিশন কমিয়ে দিয়েছে। তারা বাইরে প্রোটেস্ট করছে, কিন্তু কোম্পানির মালিক তাদের কথা চিন্তা না করে উল্টো পুলিশ ডেকে তাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। যে জন্য থিরু ওই অফিসের ওয়াশরুমে গিয়ে সেই কোম্পানি মালিককে পেটাতে পেটাতে খুন করে কমোডের মধ্যে ফেলে আসে। সুব্বু থিরুকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আবার আজিরা সুব্বুকে খুঁজে বেড়াচ্ছে। আর এভাবে খুঁজতে খুঁজতে তারা একসময় রাস্তার ধারে সুব্বুকে পেয়ে বাড়িতে নিয়ে যায়। সুব্বুর কথা তোমরা সব সম্পদ লিখে নাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের সাথে আমেরিকাতে যেতে চাই না। তারপর সুব্বুকে ওরা মারধর করছিল। অনিতার স্বামী তখন বাধা দেয় যে ও তো বলছে সব সম্পদ দিয়ে দিবে, ও শুধু আমেরিকা যেতে চায় না, ওর থেকে সব কিছু লিখে নিয়ে ওকে ছেড়ে দাও। কিন্তু মাইকেলের কথা, আমি ওর বাবাকে 4 লক্ষ টাকা দিয়েছি, ওকে আমার সাথে যেতে হবে। মূলত মাইকেল অন্য উদ্দেশ্য নিয়ে সুব্বুকে নিতে চাইছিল। এই জন্য অনিতার স্বামী একসময় রাগ করে সেখান থেকে চলে যায়। অনিতা এবং আজি তখনও সুব্বুকে পিটিয়ে যাচ্ছিল। ঠিক তখনই থিরু এসে পড়ে। থিরু ঢুকেই দেখে সুব্বু ওদের সামনে হাত জোর করে হাঁটু গেড়ে বসে আছে, ঠিক যেমনটা তার বাবাকে সে দেখেছিল। থিরুকে দেখা মাত্রই আজি থিরুকে মারতে যাচ্ছিল, কিন্তু এই থিরু আর আগের থিরু নেই। সে আজিকে পেটাতে শুরু করে, একসময় গ্লাস ভেঙে ফেলে দেয়। অনিতাও মারার চেষ্টা করলে অনিতাকে বেলচা দিয়ে ইচ্ছামতো পেটায়। আবার মাইকেল ঘাস কাটার ধারালো একটি কাঁচি এনে থিরুর পিঠের মধ্যে ঢুকিয়ে দিলে থিরু ওই কাঁচি দিয়েই মাইকেলের গলা কেটে তাকে হত্যা করে। এদিকে অনিতা গান এনে থিরুকে শ্যুট করার চেষ্টা করছিল, কিন্তু থিরু একসময় অনিতার গান ফেলে দেয়। আর এরপর অনিতাকে ফলো করে ভিতরে গিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। বাকি ছিল আজি। সে লুকিয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু থিরু তাকে খুঁজে বের করে তার মায়ের ফটোর সামনে নিয়ে হত্যা করে। আর এরপর ওই কুড়াল নিয়েই সুব্বুর কাছে যায়। থিরুর কথা আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কেন তুমি মিথ্যা বললে সুব্বু? কারণ সুব্বুর একটা মিথ্যার কারণেই এত কিছু হয়েছে। সুব্বু তখন থিরুর সামনে হাঁটু গেড়ে হাত জোর করে ক্ষমা চায় যে আমার ভুলে সব কিছু হয়েছে, আজকে তোমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তুমি আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু থিরুর কথা, কারোর সামনে যদি কেউ হাঁটু গড়ে হাত জোর করে, তাহলে যদি ওই ব্যক্তিকে সে ক্ষমা না করে, সে কোনো মানুষই নয়, সে একটা পশু। থিরু সুব্বুর হাত দুটি ধরে এবং বলে, ডেলিভারি দিতে এসে যে হাত দুটি আমি দেখতাম, ওই হাত দুটিকে আমি সারা জীবন ভালোবাসবো সুব্বু। থিরু সুব্বুর হাতে একটা চুমু খেয়ে গেটটি খোলে, আর তখনই দেখে তার বাবা তাকে নিতে এসেছে। ঠিক ছোটবেলায় যখন স্কুল শেষ হলে তাকে নিতে আসতো। আর এখানেই মুভির শেষটা হয়। আপনার কি মনে হয় থিরুর আজকের এই অবস্থার জন্য কে দায়ী, থিরু না এই সমাজ? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।